রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান, ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মির্জা ফখরুল। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, 2বারের বেশি সভাপতি সম্পাদক নয়, সাবেক 2 সামরিক কর্মকর্তার নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা, সাধারণ ঠান্ডা কাশি হলে হাসপাতালে না যাওয়ার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম ট্রোসার ও তার সহধর্মিনী। শুক্রবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনে স্ত্রী সহ যান জার্মান রাষ্ট্রদূত। এ সময় বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বাণীতে তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে বিএনপি। তারেক রহমান আরও বলেন, কক্সবাজারের উখিয়া, টেকনাফ সহ কয়েকটি স্থানে স্থাপিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির, যেখানে 14 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। এই সমস্যাকে এখন সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখন তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে গতিশীল কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মানবিক কর্মকাণ্ড জোরদার করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলো ঠিক করার। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে 16টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটর্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স। সমাপনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তিনি বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছেন, তার জগৎটা এখন রাজনীতিতে। মহাসচিব বলেন, খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে তিনি কখনোই ছিলেন না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এদিকে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর কুলখানি হয়েছে রাজধানীর কাঁটাবনের মনোয়ার মসজিদে। এতে বিএনপি এবং সমমনা দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নেতারা মোস্তফা মহসিন মন্টুর মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। ফ্যাসিস্টের পতন দেখে যেতে পারায় তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে দাবি করে নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মোস্তফা মহসিন মন্টুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন না, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।
অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে আলাল বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে, কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা হয় উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাচন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। খসড়া গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাচিত কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। সেই সঙ্গে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রেসিডেন্ট ও 2 বার সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। এছাড়া 11 জন নির্বাচিত সদস্য সহ মোট 15 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে দলটির পলিটিক্যাল কাউন্সিল। নির্বাচিত 11 জনের মধ্যে অন্তত 3 জন নারী থাকবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে তাদের মনোনীত আরও 2 জনকে পলিটিক্যাল কাউন্সিলের সদস্য করতে পারবেন। এদিকে দলের নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে এনসিপি। বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে আত্মপ্রকাশ করেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসানকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে দলটি। এছাড়াও দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম প্রধান। এ সময় দলের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক দলই জুলাই স্পিরিট থেকে সরে গিয়েছে, যার ফলে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নতুন দল। তিনি আরও বলেন, কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে। শুধু নির্বাচনের জন্যই সরকার গঠন হয়নি, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিতের দাবিও জানান তিনি। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সরকার ব্যর্থতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। ডেঙ্গুর বিস্তার বাড়ছে ঢাকা সহ সারা দেশে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। 16 থেকে 25 বছর বয়সী পুরুষ ডেঙ্গুতে ভুগছে বেশি। 7,000-এরও বেশি মানুষ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। এদিকে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণও। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছেই। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রায় দ্বিগুণ। গত দিনের তুলনায় শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বেড়েছে। রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এই হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ডেঙ্গুর উন্নত সেবা না পাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগী পাঠানো হচ্ছে বলে জানান আক্রান্তরা। তো বরগুনা হসপিটাল ভর্তি হয়েছিলাম, ওই জায়গায় 14 তারিখে ভর্তি হয়েছি, 2-3 দিন ছিলাম। তারপর বরিশাল আমার রেফার করছে, ওই জায়গায় 1 রাত ছিলাম। তারপরে রক্তেরই কমে যাওয়ার কারণে তারপর আবার এই কিছুক্ষণ আগে কালকে রাত্রে আমি বরিশাল এই জায়গায় আসছি ঢাকা। আমার রোগটা দেখা দিচ্ছে আজকে 6 দিন তলাম, এখানে ভর্তি হয়েছে আজকে 4 দিন। লোকাল মেডিকেল আমরা ট্রিটমেন্ট করছি, ওইখানে রক্তের প্লাটিয়াম অনেক কমে গেছে, কমে যাওয়ার পরে এখানে রেফার করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী নেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ তাদের। একই সাথে আমাদের দেশে করোনারও একটা প্রভাব রয়েছে, ডেঙ্গুরও প্রভাব রয়েছে, সাধারণ সর্দি কাশিও রয়েছে। সুতরাং কারণ এই সিজনটাতে সাধারণ সর্দি কাশির প্রভাবও আছে। তো সব মিলিয়ে খুব বেশি আতঙ্কিত না, মানে সাধারণ আমরা যেরকম পাই তার থেকে হয়তো কয়েকজন বেশি পাচ্ছি, খুব একটা বেশি আমরা পাইনি এবং খুব খারাপ রোগীও আমরা এখনো ওভাবে পাইনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আবারও অস্থির চালের বাজার। ইরি বোরোর নতুন চাল আসার পর দাম কিছুটা কমলেও ফের অস্থির হয়েছে চালের বাজার।
কোনো কারণ ছাড়া ঈদের পর থেকে সব চালেরই দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেট চালের। দাম বাড়ার জন্য মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করেন খুচরা ব্যবসায়ীরা। একই সঙ্গে 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, চড়া মাছের দামও। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগি ও সবজির বাজারে। প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকার 30 থেকে 40 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। সংবাদ শেষ করব ক্রান্সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান, ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মির্জা ফখরুল। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, দুবারের বেশি সভাপতি সম্পাদক নয়, সাবেক 2 সামরিক কর্মকর্তার নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা, সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকার ধন্যবাদ।